জয় মাতা দি। শুনেছিলাম মায়ের ডাক না এলে মায়ের দর্শন হয় না। জীবনে এমন কিছু জিনিস থাকে যা চাইলেই মানুষ পায় না। হয়তো হাতের নাগালে আছে, তবু হাতের মুঠোয় নেই। হয়তো সেই জিনিস কেনার সামর্থ্য আপনার আছে, তবু সেই জিনিস ধরে রাখার ভাগ্য আপনার নেই। এমন অনেকে আছেন যারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, নিষ্ঠা সব কিছু দিয়ে ঈশ্বরকে ডেকেও হয়তো ঈশ্বরকে কখনো অনুভব করতে পারেননি। অনেকের এমনও হয়েছে কোথাও কোনো তীর্থযাত্রায় ঈশ্বরের দরজার কাছে পৌঁছেও ঈশ্বর দর্শন করতে পারেননি। আপনার কাছে থাকা অর্থ, সম্পদ সব কিছু দিয়েও হয়তো আপনি তার দর্শন তখনও পাননি। আসলে এই ঈশ্বর দর্শন পাওয়া না পাওয়া পুরো বিষয়টাই নির্ভর করে আমাদের সবার মাথার উপরে বিরাজমান স্বয়ং ঈশ্বরের ওপর। উনি চাইলে সব হবে, না চাইলে হয়তো কিচ্ছু হবে না। কিন্তু জানি না কেন আমার কপালে কী ছিল, একবার নয় জীবনে দুবার মাতারানির দর্শন পেলাম। আর এবারে শুধু আমি একা নয়, পুরো পরিবার নিয়ে পৌঁছে গেছিলাম মাতারানির দরবারে, তাও আবার নবরাত্রির পূর্ণ তিথিতে। আর এই ভরা নবরাত্রিতে ভবনের সাজ, যাত্রাপথের সাজ এইসব দেখে মন ভরে গেছিল। সত্যি এ ডাক যেন স্বয়ং মাই পাঠিয়েছিলেন। সেই সাজের কিছু মুহূর্ত আজ ভাগ করে নেব আপনাদের সাথে। সাথে থাকবে জানা অজানা আরও কিছু তথ্য। তবে শুরু করার আগে সকলকে অনুরোধ একটাই, যে যেভাবেই যেখান থেকেই এই ভিডিও দেখুন না কেন, মনে মনে হোক, জোর গলায় হোক, কমেন্টে লিখে হোক, আমার সাথে একবার বলুন জয় মাতা দি। এই যাত্রার সূত্রপাত আমার মায়ের দীর্ঘদিনের বৈষ্ণোদেবী দর্শনের ইচ্ছে থেকে। তাই 3-4 মাস আগে থেকে সব পড়াশোনা, প্ল্যানিং। 2 মাস আগে ট্রেনের টিকিট, রুম বুকিং, ব্যাটারি কার, রোপওয়ে, যাত্রা পড়ছি, সব যেন মসৃণভাবে হয়ে গেল, কোনো রকম অসুবিধা ছাড়াই। তখন থেকেই একটা আঁচ করেছিলাম, সব কিছুই মাতারানির ইচ্ছে। শুধু মনে মনে একটাই প্রার্থনা করেছিলাম, শেষ পর্যন্ত সঙ্গে থেকো মা। 1 এপ্রিল 2025 ভোর 5:52 আমরা পৌঁছে গেলাম কাটরা স্টেশন। প্ল্যাটফর্মে নামতেই যেন উষ্ণ অভ্যর্থনা জানালো চারিদিকে ঘিরে থাকা ত্রিকুট পাহাড়। পূবাকাশে তখন লেগেছে দিনের প্রথম রং। সোজা তাকালেই পাহাড়ের গায়ে বৈষ্ণোদেবী দর্শনের সেই তীর্থযাত্রা পথ। রাতের জ্বলা আলো সেখানে তখনও কিছুটা মিটমিট করছে। জয় মাতা দি, জয় মাতা দি। কাটরা স্টেশন, আমরা কাটরা স্টেশন পৌঁছে গেছি। 5:50 বাজে এখন, 5:40 রাইড টাইম ছিল, 10 মিনিট লেট করেছে, তো ঠিক আছে। আর এই দিকে শুধু ভিউটা একবার দেখুন। এই হচ্ছে বৈষ্ণোদেবীর রাস্তা। জানি না ক্যামেরায় অন্ধকারে কতটা আসছে। আর এই দিকে হচ্ছে জাস্ট সানরাইজ হচ্ছে আর কি, মানে সদ্যজাত অরুণালোক তখন এখন আকাশের মাথায় পাহাড়ে জাস্ট উঠছে। এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে কাটরা স্টেশন। ভালো ঠান্ডা আছে, যে ঠান্ডাটা মানে এক্সপেক্টেডই, এই টাইমে তো কাটরায় ঠান্ডা থাকবেই। তো ভোরের দিক ভালো ঠান্ডা আছে। আমি একটা জামা পরে রয়েছি, এবারে আমাকে জ্যাকেট পরতে হবে। স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি, এবারে আস্তে আস্তে স্টেশন থেকে বেরোবো। মুহূর্তের মধ্যে ফর্সা হলো আকাশ। আমরাও ধীরে ধীরে এগোতে থাকলাম স্টেশনের বাইরের দিকে। যাত্রা শুরু করার আগে একটু ফ্রেশ হওয়া বা লাগেজ রাখা বা কিছুটা সময় জিরিয়ে নেওয়া, এই সব কিছুর জন্য অনেক হোটেল আছে কাটরায়। তবে আমরা গেছিলাম কাটরা আর্মি ক্যাম্পে। রানুর বাবা আর্মি পার্সোনেল হওয়ায় আর্মি ক্যাম্পে তাদের রুম ও লাগেজ রাখার ফেসিলিটি আছে। এছাড়া আর্মি ও আর্মির ফ্যামিলিদের জন্য যাত্রার RFID কার্ডও হয় ওই আর্মি ক্যাম্প থেকেই। এইখানে রয়েছে ডে নাইট ধাবা, মানে কাটরা স্টেশনে কিছুর অভাব থাকে না, এখনও অবধি শীতের সকালটা কাটেনি। এখানে রয়েছে ক্লোক রুম, এখানে আপনারা লাগেজ রেখে বৈষ্ণোদেবীতে গিয়ে অনেকে দর্শন করে এসে আবার এখান থেকে লাগেজ দিয়ে ট্রেন ধরে বেরিয়ে যেতে পারে। আর এইখানে এখন চা খাওয়া চলছে। চা না খেলে সকালবেলা শীতের সকালটা ঠিক শুরু হয় না। ঠান্ডা হালকা আছে, তবে যেহেতু লাগেজ নিয়ে সব টানাটানি হচ্ছে তাই অতটা ঠান্ডা লাগছে না এই মুহূর্তে। আমরা একটা গাড়ি বুক করেছি, মানে এখান থেকে আর্মি ক্যাম্প নিয়ে যাবে। 420 টাকা বলছে, 7 সকালেই রেট বলেছে 420 টাকা, 420 রেট। তো যাই হোক,
মানে বিশাল বার্গেনিং হয়েছে, বিশাল বার্গেনিংয়ের পর যেটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 400 টাকা মাত্র। তো যাই হোক, এখানকার মানুষজন এমনি তো খুব ভালো কাটরা। স্টার্ট করছি আমরা কাটরা স্টেশন থেকে আর্মি ক্যাম্পের দিকে। জয় মাতা দি। আমরা সকাল 6:30 নাগাদ কাটরা স্টেশন থেকে রওনা দিয়ে 7টার মধ্যে পৌঁছে যাই আর্মি ক্যাম্প। সিকিউরিটি পারপাসের জন্য আর্মি ক্যাম্পের কোনো ছবি বা ভিডিও আমরা করিনি এবং করা উচিত নয়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার সময়ে সেখানে ফ্রেশ হয়ে সেখান থেকে RFID কার্ড সংগ্রহ করে আমরা যাত্রা শুরু করি মাতারানির উদ্দেশ্যে। আর্মি ক্যাম্পে আমাদের জিনিসপত্র, লাগেজপত্র সব কিছু ক্লোকরুমে রেখে দিয়েছি আর আমরা জার্নি স্টার্ট করলাম। 9:22 বাজে এখন। আতকুমারি অবধি আজকে যাব। 5 কিলোমিটার মতন রাস্তা, লাস্টের দিকে 1 থেকে 1.5 কিলোমিটার একটু খুব চড়াই আছে। দেখা যাক মায়েরা কি করবে। তবে বৈষ্ণোদেবীর যাত্রা শুরু হয়ে গেছে। জয় মাতা দি। এই হচ্ছে জয় মাতা দির একদম স্টার্টিং পয়েন্ট। সামনে লেখা জয় মাতা দি স্বাগতম। এদিকে লেডিস জেন্টস, লেডিস এদিকে, জেন্টস এদিকে। আমাদের চেকিং হয়ে গেছে, আমরা পথ দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। RFID কার্ড তো আমাদের আর্মি ক্যাম্পেই দিয়ে দিয়েছিল, মানে আগে থেকে কিছু দেওয়ার নেই। তো আমাদের যাত্রা পর্চি করেছিলাম, সেটাও আর দেখতে লাগেনি, শুধু আধার কার্ড দিয়ে আমাদের আর্মি ক্যাম্পে করে দিয়েছে হচ্ছে RFID কার্ড। বৈষ্ণোদেবীর এই যাত্রাপথে দুটো প্রধান জিনিস সবাইকে ফলো করতে হয়। 1 চেকিং, 2 RFID কার্ড। চেকিং বলতে আপনি কী কী ক্যারি করছেন। ল্যাপটপ, ক্যামেরা, অ্যালকোহল, সিগারেট, দেশলাই, গুটখা, বিড়ি সহ কোনো রকম নেশাদ্রব্য অ্যালাউ নয়। ভিডিও বা ছবি এসব যদি করতে হয় তা শুধুমাত্র মোবাইল ফোনেই করতে হবে। আর RFID কার্ডের জন্য কাউন্টারে দাঁড়াতে হবে। আধার কার্ড, যাত্রা পড়ছি এইসব নিয়ে কাউন্টারে দাঁড়ালে ওরা একটা আপনার ছবি তুলবে, বায়োমেট্রিক হবে, তারপর সেই RFID কার্ড আপনাকে দেওয়া হবে। যাত্রা শেষের ফিরতি পথে সেই RFID কার্ড আবার জমা দিয়ে দিতে হবে। এই RFID কার্ড সংগ্রহ করা যায় কাটরা রেলওয়ে স্টেশন থেকে, কাটরা বাস স্ট্যান্ড বা নিহারিকা কমপ্লেক্স থেকে, অথবা যাত্রা যেখানে শুরু হয় সেখান থেকে। প্রত্যেক কাউন্টারেই লাইন পড়ে, তবে আমরা আর্মি ক্যাম্প থেকে করেছিলাম বলে লাইন দিতে হয়নি। জম্মু কাশ্মীর ট্রিপের আরেক সমস্যা হলো সিম কার্ড। জম্মু কাশ্মীরে অন্য স্টেটের প্রিপেড সিম অ্যালাউ নয়, তবে পোস্টপেড সিম কার্ড অ্যালাউ। আপনাকে হয়তো জম্মু কাশ্মীরের প্রিপেড সিম নিতে হবে যা 1 মাস ভ্যালিড থাকে, অথবা পোস্টপেড সিম। জিও, এয়ারটেল এই 2 নেটওয়ার্ক খুব ভালো কাজ করে জম্মু কাশ্মীরে। বৈষ্ণোদেবীর যাত্রাপথেই পড়বে অনেক সিম কার্ডের দোকান। ওরা বায়োমেট্রিক করে সাথে সাথে সিম জেনারেট করে দেবে আপনাকে, যা তৎক্ষণাৎ চালু হয়ে যাবে। আমরা 9 জনের জন্য 2টো এয়ারটেল সিম কার্ড তুলেছিলাম। আচ্ছা, আমরা সিম নিলাম এখান থেকে, বৈষ্ণোদেবী থেকে জাস্ট চেক ইনটা করে আসার পরে এখান থেকে আমরা সিম নিলাম। এই ভাইয়ার কাছ থেকে আমরা सिम नाम क्या है जी? मेरा नाम अक्षय शर्मा है। अच्छा, क्या आपको किसी को भी सिम कार्ड चाहिए होगा मेरे साथ कनेक्ट करें। मेरा नंबर भैया ने नीचे मेंशन कर नंबर दिया। क्या लगेगा सिम के लिए? सिम के लिए ओनली आधार नंबर चाहिए, और जिसको सिम लेना है वो इंसान भी चाहिए। उसका बायोमेट्रिक लगेगा, अच्छा, थंब लगेगा और उसका लाइव फोटो लगेगा। চার্জ क्या है? एयरटेल का सर 350 चार्ज है। তো যদি আপনারা আসেন তাহলে এই অক্ষয়জির কাছে, এই হচ্ছে দোকান রাজা স্টুডিও। ঠিক আছে ভাইয়া, জয় মাতা দি। এইখানে দেওয়া রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন বৈষ্ণোদেবী যাওয়ার, যেমন কোনো মেডিকেল ইউনিট, পুষ্পাঞ্জল এবং এইগুলো হচ্ছে 1 কিলোমিটার দূরে আছে। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, তারপর পনিবালা রয়েছে। যে পর্বতের ওপর মাতা বৈষ্ণোদেবী অবস্থান করেন তার নাম ত্রিকুট পর্বত। এই পর্বত থেকে মাতা বৈষ্ণোদেবী একবার কিশোরী রূপে নিচের গ্রামে নেমে এসে শ্রীধর নামক এক ব্রাহ্মণের কাছে যান এবং বলেন যে গ্রামে ব্রাহ্মণ ভোজনের জন্য ভাণ্ডারার আয়োজন করতে। সেই ভাণ্ডারা চলাকালীন মহামুনি গোরক্ষনাথের একনিষ্ঠ শিষ্য মহাতান্ত্রিক ভৈরবনাথ হাজির হন এবং ভাণ্ডারায় মাংসের দাবি করেন। দেবী তখন তাকে স্পষ্ট জানান যে ব্রাহ্মণ ভোজনে আমিষপদ হয় না, কিন্তু ভৈরবনাথ দেবীর রূপে বিশেষভাবে আকৃষ্ট হন এবং তাকে পাওয়ার কামনায় তার দিকে ধেয়ে যান। ভৈরবনাথের হাত থেকে বাঁচতে দেবী তখন হনুমানকে সাথে নিয়ে ওই ত্রিকুট পাহাড়ের পথ ধরে গমন করেন এবং সেই পথে বিশেষ কিছু জায়গায় বিশেষ কারণে দেবী অবস্থান করেন।
সেই জায়গাগুলির মধ্যেই একটি হলো বাণগঙ্গা, একটি চরণ পাদুকা, সামনে অধকুমারী ও সর্বশেষে ভবন। এই হচ্ছে বাণগঙ্গা। যাত্রাপথের প্রবেশদ্বার থেকে প্রায় 100-150 মিটার পথ পেরিয়ে এসে পড়ল বাণগঙ্গা। কথিত আছে ভৈরবনাথের হাত থেকে রক্ষা পেতে দেবী যখন হনুমানকে নিয়ে এই পথ দিয়ে গমন করেছিলেন, তখন এখানেই হনুমানজির জলতেষ্টা পায় এবং দেবী বাণ চালিয়ে এই জায়গায় গঙ্গাকে আহ্বান করেন এবং তারপর জলের এক ধারা বাহিত হয় এখান দিয়ে। হনুমানজির তৃষ্ণা মেটে, তারপর দেবী তার চুল ধোয় এই জলে, তাই অনেকে এই জায়গাকে বালগঙ্গাও বলে। সেই থেকেই বাণগঙ্গা নদীর স্রোত বয়ে চলেছে কাটরা শহর ঘেঁষে। তবে সেখানকার বাসিন্দাদের মতে গত 1-2 বছরে বৃষ্টি কম হওয়ায় এই নদীর জল অনেক কমে গেছে। তুলসী ভোজনালয়, একটু আমরা টিফিন ফিফিন করবো এখানে। বলতে কিছু টিফিন হয়নি, একটু টিফিন ফিফিন সবাই করে নিয়ে আবার হাঁটা লাগাবো। মোটামুটি হালকা টিফিনও আমাদের হয়ে গেল, যাওয়ার পথে যেটুকু না খেলেই নয়, এবারে আবার হাঁটা লাগানো শুরু করবো। বাণগঙ্গা থেকে ঘোড়া, পালকি, পিট্টু বা বাচ্চাদের প্যারাম্বুলেটর সব পাওয়া যায়। কাউন্টার থেকে পর্চি করে ফিক্সড রেটে পৌঁছে যাওয়া যায় আতকুয়ারি বা ভবন পর্যন্ত। একটু হালকা চড়াই কিছু কিছু জায়গায় আছে, তবে খুব একটা বেশি চড়াই নেই। এখনো অবধি পাইনি আমরা, টাইমেই আছি। সব বসা হয়েছে, এখন বাকিরা আসছে তার জন্য ওয়েট করা হচ্ছে। এখনো অবধি সেরকমভাবে কেউ থকেনি, 1 কিলোমিটারও আমরা হাঁটিনি বলতে গেলে। যাত্রাপথের দুধারে রয়েছে সাজানো গোছানো স্টুডিও, মাসাজের দোকান, শোপিস, ড্রাই ফ্রুট থেকে শুরু করে প্রচুর দোকানপাট। এখন আমরা এসে পৌঁছেছি চরণ পাদুকায়। এই হচ্ছে চরণ পাদুকা। বাণগঙ্গা থেকে প্রায় 1 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল চরণ পাদুকা। যুগ যুগ ধরে এখানেই রয়েছে মায়ের প্রান্তিক চরণের ছাপ। কথিত আছে এখান থেকেই দেবী বিলীন হয়ে গেছিলেন অতকুয়ারির গুহায়, তাই চরণ পাদুকার পরে ভৈরব বাবা আর মাকে খুঁজে পাননি। মন্দিরের ভেতর কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। 2018 সালে কাটরা থেকে আতকুয়ারি পৌঁছানোর জন্য আরেকটি নতুন রাস্তা তারাকোট মার্গের সূচনা হয়। সেই পথে কেবলমাত্র হেঁটেই ওঠানামা করতে হয়, কোনো ব্যাটারি গাড়ি বা ঘোড়া কিছুই পাওয়া যায় না। এই তারাকোট মার্গের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, আর সে পথে বাণগঙ্গা বা চরণ পাদুকা পড়ে না। তরমুজ। আর কত যেতে হবে? 3 কিলোমিটার মতন এখন আমাদের উঠতে হবে। এবার চড়াই রাস্তা, চরণ পাদুকা থেকে রাস্তা মোটামুটি চড়াই হয়ে গেছে। এক একটা কার্ভ প্রায় ভালো খারাপ। পরে স্টেপস হয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা 20। 9:30 আমরা স্টার্ট করেছিলাম, মাঝখানে 1 ঘন্টা মতন সিম নিতে লেগেছিল। তারপরে টিফিন করেছিলাম 8 ঘন্টা 40 মিনিট। তো 3 ঘন্টার মধ্যে মোটামুটি 1.5 ঘন্টা এইসব কাজে গেছে। তো বাকি 1.5 ঘন্টা, বাকি 1.5 ঘন্টায় আমরা আতকুয়ারি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আছি। দূরে দেখা যাচ্ছে পুরো কাটরা শহরটাকে। ওই যে রেল লাইন স্টেশন, কাটরা স্টেশন, আর এই কাটরা শহর। মা একটু হাঁপিয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। একবারই আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, তবে চেষ্টা করবেন সিঁড়িগুলোকে অ্যাভয়েড করে শুধু রাস্তা দিয়ে হাঁটতে। সত্যি এই যাত্রাপথে সাক্ষী থাকতে পারাটাও যেন এক প্রকার ঈশ্বর দর্শন। সক্ষম, অসক্ষম, সুস্থ, অসুস্থ কত মানুষ চলেছে মাতারানীর দর্শনে। সত্যি মায়ের ইচ্ছে না থাকলে এই দর্শন সম্ভব নয়। পৌঁছ গয়ে হ্যাঁ অম্বালিকা। আমরা প্রায় চলে এসেছি আতকুয়ারি, আর 400 মিটার মতো।
সামনেই এলো ইন্দ্রপ্রস্থ। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে আধকুয়ারিকে বাইপাস করে হিমকটি মার্গ চলে গেছে ভবনের দিকে, আর একটা পথ অর্থাৎ হাতিমাতা মার্গ আধকুয়ারি হয়ে গেছে ভবনের পথে। আমরা চললাম আধকুয়ারির পথে। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, অর্ধকুমারীর মন্দির প্রাঙ্গণ। প্রায় 2:30 নাগাদ আমরা এসে পৌঁছাই আধকুয়ারি। চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে আধকুয়ারি মন্দিরের এই ফুলের সাজ দেখে মন যেন ভরে গেছিল। পথে হেঁটে আসার সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে জুড়িয়ে গেছিল। আমাদের সেদিন আধকুয়ারিতে নাইট স্টে ছিল। অনলাইনে আমরা শ্রদ্ধা ভবনে একটা ডবল বেডরুম বুক করতে পেরেছিলাম, আর শৈলপুত্রী ভবনে 7 জনের ডরম্যাটরি। বৈষ্ণোদেবীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2 মাস আগে অনলাইন বুকিং করতে হয়। ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। তবে রুম বুকিং বা যাত্রাপর্চি বা ব্যাটারি কার কোনো কিছুই বুক করার আগে ওই ওয়েবসাইটে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হয়। স্পটে পৌঁছেও অফলাইনে রুম বুকিং হয়, তবে তা ডিপেন্ড করে রুমের অ্যাভেলেবিলিটির ওপর। আধকুয়ারিতে ডরমেটরির ভাড়া 150 টাকা পার হেড, আর ডাবল বেডরুমের ভাড়া 800 টাকা। তো ডোমেট্রির রুমগুলো হচ্ছে এইরকম, চলুন দেখা যাক। এই যে সবাই টায়ার্ড হয়ে বসে শুয়ে আছে। এখানে প্রচুর বান্দর রয়েছে, বান্দরের থেকে সাবধান। আর এগিয়ে আমি এখন যাচ্ছি না। এইদিকে রয়েছে বাথরুমগুলো, কমন টয়লেট আছে এখানে। আমাদের শ্রদ্ধা ভবনের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের শ্রদ্ধা ভবনের রুম। চেয়ারগুলো, 2টো চেয়ার দিয়েছে, চেয়ারগুলো পুরো এখন আপাতত ভর্তি পুরো। আর এই হচ্ছে রুম, স্পেশিয়াস রুম। এদিকে একটা টয়লেট রয়েছে। টয়লেটটা তো খুব পরিষ্কার, মানে 800 টাকা হিসেবে রুমের ভাড়া, মানে দারুণ। এই হচ্ছে টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, তার সাথে এই স্পেশিয়াস রুম। আর যেটা সব থেকে বড় কথা, এই হচ্ছে দরজা। দরজা থেকে ঠিক বেরোলেই, এখন কাজ হচ্ছে এইখানটায়, বেরোলেই হচ্ছে আধকুমারী মাতার মন্দির। আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু লাঞ্চ করব, কারণ সকাল থেকে তো লাঞ্চ হয়নি। এখন প্রায় 3:30 বাজে, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে। আমরা এখানে ধোসা অর্ডার করেছি, পেমেন্টটা কিন্তু ক্যাশ দিয়েই হচ্ছে, অনলাইন কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না। ক্যাশ পেমেন্ট সব প্রায় মানে বেশি। হ্যাঁ, 2 প্লেট ধোসা চলে এসছে। ভোজনালয়তে খুব ভিড় থাকায় পাশের এক হোটেলে ধোসা দিয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার ফিরে আসি আধকুয়ারি মন্দিরে। নবরাত্রির জন্য যা সাজানো চলছে, এটা তো দেখতেই পাচ্ছেন, পেছনে যে গেটটা আছে পুরো সাজানো হচ্ছে আধকুমারী মাতার গেটটা। ভেতরে তো আরও দারুণ সাজানো হচ্ছে, মানে ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ নেই, থাকলে আপনাদের নিশ্চয়ই তুলে ধরতাম সেই ভিডিও। দারুণ সাজাচ্ছে ভেতরে। প্রায় 4800 ফুট উচ্চতায় অবস্থিত আধকুয়ারি মন্দিরকে বলা হয় আদিকুমারী, যার অর্থ দ্য ইটারনাল ভার্জিন, অর্থাৎ চিরকুমারী। কথিত আছে এই আর্ধকুমারী গুহাতেই মাতারানী শক্তি অর্জনের জন্য 9 মাস ধ্যান করেছিলেন। এই গুহার আকার মেয়েদের গর্ভের মতো, তাই 9 মাস ধরে ওই গুহার মধ্যে মাতারানীর ধ্যান করাকে তুলনা করা হয় গর্ভে ভ্রূণের ধারণ হওয়ার সাথে। তাই এই আধকুয়ারির গুহাকে গর্ভজুনও বলা হয়। মাতারানীর এই ধ্যান করার দীর্ঘ 9 মাস সময় ধরে গুহার বাইরে পাহারায় ছিলেন স্বয়ং হনুমানজি। প্রায় 52 ফুট লম্বা এই গুহা খুবই সরু। একসাথে একটাই মানুষ হাঁটু মুড়ে মাথা ঝুঁকিয়ে পাস হতে পারে। বলা হয় এই গুহার একদিক দিয়ে প্রবেশ করে অপর দিক দিয়ে বেরোলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই গুহার দর্শনের জন্য পর্চি কাটতে হয়। প্রচণ্ড রাশ থাকে। পর্চিতে লেখা নাম্বারের ডাক যখন আসবে তখন আপনি ভিতরে যেতে পারবেন। অনেকের সাথে কথা বলে জানতে পেরেছিলাম তাদের 2 দিনেও ডাক আসেনি। আমরা 4 জন আধকুয়ারিতে আটকা আরতি দেখার জন্য পর্চি করি, 500 টাকা পার হেড।
সেই পর্চি দিয়ে আমরা আটকা আরতি দেখে তারপর সেই সরু আদি গুফায় একদিক দিয়ে প্রবেশ করে অপর দিক দিয়ে বেরোই। তবে যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের না যাওয়াই ভালো। যেহেতু নবরাত্রির সময় আর সাজিয়েছে এই সময় আতকুমারিটা নবরাত্রির টাইমে, মানে দুর্ধর্ষ, মানে মুগ্ধ। আমরা যা দেখেছি আজকে সারা সন্ধ্যেটা ওখানে কীর্তন ভজন থেকে শুরু করে শোনার পরে তারপরে সেই যে গোয়ার ভেতর দিয়ে আসা হামাগুড়ি দিয়ে, এটা সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ঠান্ডায় গরম গরম গোলাপ জামুন। চম্পক নিয়ে এলো গোলাপ জামুনগুলো, দারুণ টেস্ট, কিন্তু আরও একটা করে খাওয়াই যায়। চলো তাহলে ওইখানে খেয়ে আসি, চলো। আতকুয়ারির ওপর থেকে নিচের দিকে তাকালে দেখা যাচ্ছিল রাতের কাটরা শহরটাকে, এ যেন গলার স্বর্ণ অলংকার। এভাবেই কেটেছিল আমাদের 1 এপ্রিল। শরীরের ক্লান্তিতে ঘুম এসেছিল তাড়াতাড়ি, আর আতকুয়ারির মাথায় তখন ছিল তাম্রবর্ণের চাঁদ। জয় মাতা দি। আজকে হচ্ছে 2 তারিখ, এখন বাজে সকাল 6:30। আমরা সব রেডি, সবাই প্রায় বেরিয়ে গেছে, আমিও এবার বেরোচ্ছি। 2 এপ্রিল 2025 সকাল 6:40 শেষবারের মতো আতকুয়ারি মন্দির দর্শন করে হাঁটা লাগালাম ব্যাটারি কার কাউন্টারের দিকে। আমাদের 2 মাস আগেই ব্যাটারি কারের অনলাইন টিকিট বুক করা ছিল। আতকুয়ারি থেকে ভবনের রাস্তার দিকে প্রায় 300 মিটার মতো নিচে নামতেই দেখি ব্যাটারি কার কাউন্টার। আমাদের সকাল 8টার স্লটের গাড়ি বুক করা ছিল, রিপোর্টিং টাইম সকাল 7:30। এইটা হচ্ছে ব্যাটারি কারের কাউন্টার। এখানে টাইমিংগুলো দেওয়া আছে, ফার্স্ট ট্রিপ 8টা, সেকেন্ড ট্রিপ 10:30, আর লাস্ট ট্রিপ হচ্ছে রাত্রির 10টা। টিকিটস ভ্যালিড 10 মিনিটস। আমাদের ব্যাটারি কারের পর্চি দিয়ে দিয়েছে। 5 নম্বর আর 3 নম্বর দুটো গাড়িতে ভাগ করে যেতে হবে আমাদের 9 জনকে। তো মন্ডুজি এসছেন, আমাদের নিয়ে যাবেন তার ব্যাটারি কার করে বৈষ্ণোদেবী। कितना टाइम लगता है भैया? 20 मिनट। यहाँ से वैष्णो देवी पहुँचने में 20 मिनट। তো অনলাইন টিকিটই আপনারা কাটবেন, অফলাইনের টিকিট কিন্তু না পাওয়ার চান্সই বেশি। মানে এখানেও যা দেখলাম অ্যাভেলেবিলিটি নেই। তাও একটু যদি মানে কোনো ফিজিক্যাল ডিসেবিলিটিসের কোনো পেশেন্ট থাকে বা কোনো লাইফ থ্রেটনিং ডিজিজের পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি দেওয়া হয়। তাও সেটা ডিপেন্ড করে কতটা টিকিট অ্যাভেলেবেল রয়েছে তার উপর বেশ করে। তো এই হচ্ছে রাস্তা, আমাদের বৈষ্ণো দেবী যাওয়ার শুরু হয়ে গেল। সব মিলকে বলো জয় মাতা দি। ব্যাটারি কার শুধুমাত্র আতকুয়ারি থেকে ভবন পর্যন্ত যাওয়া আসা করে। 5-6টা স্লটে গাড়ি চলে। রাত 10টার পরে আর ব্যাটারি কার চলে না। এক পিঠের ভাড়া 450 টাকা পার হেড। একটা ব্যাটারি কারে টোটাল 7 জন বসতে পারে। এইখানে ব্যাটারি কার নামিয়ে দেবে আমাদের। এখান থেকে প্রায় 400 থেকে 500 মিটার হেঁটে যেতে হবে। সামনে চেকপোস্ট রয়েছে। নবরাত্রিতে সাজিয়েছে দেখুন, জয় মাতা দির গেট। মেইন গেট দিয়ে প্রবেশ করতেই দেখি বাঁদিকে ফুল দিয়ে লেখা শ্রী গণেশায় নমঃ। তারপর ডান দিকে জয় মাতা দি। চারিদিকে ফুলের সাজে ঘেরা এই রুক্ষ শুষ্ক পাহাড় মানুষ আজ সাজিয়েছে নিজের মতো করে। প্রত্যেক বাঁকে বাঁকে এক একটা চমক। সত্যি নবরাত্রির চতুর্থীতে মায়ের কাছে পৌঁছানোর রাস্তা ফুলের সাজে ভরা। যত দেখছি তত তৃপ্তি পাচ্ছি। মনের ভিতর কেমন যেন একটা আলাদা প্রশান্তি আসছে। এত মানুষের ঢল এমনি এমনি হয় না এই পথে। সত্যি মানব দর্শনও যেন এক ঈশ্বর দর্শন। কোথাও লেখা জয় শ্রীরাম, কোথাও বা দেবদেবীর মূর্তি, কোথাও বা বৈষ্ণোদেবীর শক্তির কাহিনী। এই ফুলের সাজ আজীবন মনে থেকে যাবে মনের মণিকোঠায়। এই যেখানে লাইন পড়েছে দেখুন দর্শনের, প্রায় 500 মিটার আগে থেকে লাইন। আর উপরটা সাজিয়েছে, সামনে লেখা জয় মাতা দি। বৈষ্ণোদেবী যাত্রাপথের প্রাণকেন্দ্র হল ভবন, যা মাতা রানীর বাসস্থান হিসেবে খ্যাত।
এই ভবনেই মাতা রানী চামুণ্ডী রূপ ধারণ করে ভৈরবনাথের শিরচ্ছেদ করেন। ভবনের ভেতর রয়েছে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী এই তিন দেবীর তিনটি ছোট শিলা। মহাকালী হলেন দৈহিক শক্তি, মহালক্ষ্মী ধন ও রূপ, আর মহাসরস্বতী বিদ্যাশক্তি। পুরাণ মতে এই মন্দিরকে সমস্ত শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী বলে মনে করা হয়, কারণ এখানে মায়ের খুলি পড়েছিল। যদিও দ্বিমত আছে এখানে মায়ের ডান হাত পড়া নিয়ে, তবে এই পবিত্র গুহায় একটি মানুষের হাতের রূপের পাথরের অবশেষ পাওয়া যায়, যা বরদহস্ত অর্থাৎ বর ও আশীর্বাদ প্রদানকারী হাত হিসেবে পরিচিত। আচ্ছা, এইখানে আমরা গেট নাম্বার 5-এর সামনে চলে এসেছি। আর ভিডিও করা যাবে না, এখান থেকে মোবাইল ফোবাইল সব জমা করে দিতে হবে। তাই এরপরে যা ভিডিও আসবে সব কিন্তু আমাদের দর্শনের পরেই, ওইখানে আর ফোন নিয়ে যাওয়া যাবে না। জয় মাতা দি, জয় মাতা দি। দর্শন হয়ে গেছে আমাদের। রানুর বাবা যেহেতু আর্মি ছিল তাই সেই সুবিধার্থে মানে আমাদের লাইন অনেক কম দিতে Hello guys, how are you? Subscribe to my channel. Share. गन्ने का गिलास 20 रुपए बड़ा गिलास। बस करे भाई माता के मंदिर आओ, साडे माता के मंदिर आओ, भैया को सब्सक्राइब करो, लाइक करो, कमेंट करो, शेयर करो, सब मिलके बोलो जय माता दी, जय माता। আবার সাজানো চলছে এখানে। আর এই হচ্ছে রোপওয়ে, এইখান দিয়ে যেতে হবে আমাদের। বাকিরা আসুক তারপরে এগোবো আমরা। এই হচ্ছে রোপওয়ের লাইন, ওয়ে টু রোপওয়ে স্টেশন। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের মাতা রানীর দর্শন হয়ে যায়। তারপর আমরা চলে আসি রোপওয়ে স্টেশনে। এই রোপওয়ে বা কেবল কার চলে বৈষ্ণোদেবীর ভবন থেকে ভৈরবনাথ মন্দির পর্যন্ত। আপ অ্যান্ড ডাউন টিকিটের ভাড়া 100 টাকা পার হেড, সময় লাগে প্রায় 15 মিনিট। আমরা অনলাইনেই রোপওয়ের টিকিট বুক করে নিয়েছিলাম। যদিও অন স্পট রোপওয়ে টিকিট কাটার ব্যবস্থা আছে, তবে লম্বা লাইন পড়ে এবং সময় সাপেক্ষ। ফাইনালি আমাদের টার্ন এসছে। এরপরে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এরপরে যে রোপওয়েটা আসবে এটাতে হয়তো আমাদের হয়ে যাবে। রোপওয়েতে সবাই উঠে গেছে আমাদের। জয় মাতা দি। ভবনে দেবী যখন ভৈরবনাথের শিরচ্ছেদ করেছিলেন তখন ভৈরবনাথের দেহ ভবনের সামনে পড়ে থাকলেও ভৈরবনাথের মাথা গিয়ে পড়েছিল ভবন থেকে প্রায় 1 কিলোমিটার ওপরে। এই ঘটনার পরে ভৈরবনাথ যখন দেবীর আসল রূপ সম্বন্ধে জানতে পারেন তখন তিনি অনুতপ্ত হন এবং দেবীর কাছে ক্ষমা ভিক্ষা করেন। তখন দেবী তাকে ক্ষমা করেন এবং বলেন বৈষ্ণোদেবী দর্শনের জন্য আগত তীর্থযাত্রীরা যদি বৈষ্ণোদেবী দর্শনের পরে ভৈরবনাথের মাথার দর্শন না করে তাহলে তাদের তীর্থযাত্রা পূর্ণ হবে না। রোপওয়ে করে আমরা ভৈরবনাথ পৌঁছে গেছি। মন্দির অবধি যেতে হবে একটুখানি হেঁটে। ভৈরব বাবার লাইনে আমরা দাঁড়িয়েছি এসে, তবে এখানে ব্যাগ ফোন এসব অ্যালাউ, কিন্তু ফটোগ্রাফি করা অ্যালাউ নয়। লাইনেই আমি করে নিচ্ছি, ভিতরে গিয়ে আর করা যাবে না। এই হচ্ছে ভৈরবনাথ বাবার লাইন। ভৈরবনাথ বাবার দর্শন হয়ে গেছে। বৈষ্ণোদেবী দর্শন করার পর যদি ভৈরবনাথ বাবার দর্শন না করেন তাহলে বলা হয় এই যাত্রা সম্পূর্ণ থাকে না, কিন্তু সেটা আমাদের হয়ে গেছে আপাতত। ভৈরবনাথ মন্দির থেকে আমরা বৈষ্ণোদেবী ভবনে নেমে আসি প্রায় দুপুর 2টো নাগাদ। তারপর মনোকামনা ভবনে সেরে নিই সেদিনের দুপুরের লাঞ্চ। এখন বাজে দুপুর 3টে। আমরা রিটার্ন ব্যাটারি গাড়ির টিকিট পাইনি অফলাইনে, অনলাইনে তো তখন করিনি, তখন সবাই বলেছিল যে হেঁটে নামবে, যাই হোক তখন করা হয়নি। আর এখন অফলাইনে এসে আর পাওয়া যায়নি, তাই জন্য 3টে বাজে এখন হেঁটে নামা স্টার্ট করছে। মায়েরা একটা প্যারাম্বুলেটে করেছে, যাতে 4 জনের ব্যাগ দিয়েছে, একদম পুরো বৈষ্ণোদেবী থেকে বানগঙ্গা। কত দূর কিतना पूरा नीचे तक? 550। हाँ 550। 550 टाका रेट। ये दादा आपका नाम क्या है? रमेश कुमार।
हाँ रमेश कुमार रमेश कुमार जय माता दी जय माता दी जोर से बोलो जय माता दी। এখন বাজে 4:50 আর আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে বানগঙ্গার মাত্র 2 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি একদম বাইরে, যাত্রা আমাদের সম্পূর্ণ। এবারে আর্মি ক্যাম্পের দিকে যাবো, ওখান থেকে লাগেজপত্র নিয়ে হোটেলের দিকে যেতে হবে। বিকেল 5:30 নাগাদ আমরা পৌঁছে যাই যাত্রাপথের একদম শেষ প্রান্তে। যদিও মায়েরা নেমেছিল আরও 2-2.5 ঘন্টা পরে, তবে গেট থেকে বেরোনোর আগে জমা করে দিতে হয়েছিল RFID কার্ড। এভাবেই সম্পন্ন হয় আমাদের এই তীর্থযাত্রা। তারপর আর্মি ক্যাম্প থেকে লাগেজ নিয়ে আমরা রওনা দিয়েছিলাম হোটেলের পথে। নবরাত্রির এই পুণ্য তিথিতে বৈষ্ণোদেবীর যাত্রাপথের সাজ ও মাতারানী দর্শনে আমরা অভিভূত, আমরা মুগ্ধ, আমরা ভাগ্যবান। সত্যি ডাক স্বয়ং মাই পাঠিয়েছিলেন। এই এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকবে কাটরা থেকে পেহেলগাম যাওয়ার গল্প। এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় মাতা দি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা দি।